Welcome back once again to this channel English for All. 3 question by Leo Tolstoy. এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় এবং এই গল্পের মধ্যে 3টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই 3টা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই গল্পটার লেখক হচ্ছে লিও টলস্টয়। তোমরা প্রত্যেকেই জানো যে লিও টলস্টয় একজন রাশিয়ান অথর ছিলেন। অতএব এই গল্পের পুরো সেটিংসটা নেওয়া হয়েছে রাশিয়ান কোনো একটা জায়গা থেকে, যদিও এই গল্পের মধ্যে সে জায়গার নাম দেওয়া হয়নি। আর এই গল্পটা পাবলিশড হয়েছিল 1903 সালে এবং যে অ্যান্থোলজিতে পাবলিশ হয়েছিল সেই অ্যান্থোলজির নামটা তোমরা প্রত্যেকে মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এবং একবার খাতায় লিখে নাও, হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার টেলস। অতএব এই যে অ্যান্থোলজি হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার টেলস, এই অ্যান্থোলজিতে এই স্টোরিটা প্রকাশ করা হয়। এই স্টোরিটা যে জনরার মধ্যে পড়ে তার নাম হচ্ছে প্যারাবল। অতএব এখানে একটা ধর্মীয় উপদেশ দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে। চলো এবার শুরু করি গল্পের প্রত্যেকটা লাইন এবং দেখে নেওয়া যাক সেখানে কি বলা হচ্ছে বা আমাদের এই যে অথর কি আমাদের মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. দেখো এই যে প্রথম যে প্যারাগ্রাফটা, এটাই কিন্তু হচ্ছে আমাদের এই গল্পের ড্রাইভিং ফোর্স। এখানে আমাদের জারকে তার নাম সঠিক দেওয়া নেই, আমরা জারটাকে জার বলেই ধরবো। অর্থাৎ জার আমরা কাকে বলি, যে রাশিয়ান সম্রাট যারা হয় ওদেরকে জার বলি। একটু আগেই বললাম যে গল্পের পুরো ব্যাকগ্রাউন্ডটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে, অতএব জার কিন্তু রাশিয়ার শাসক বা সম্রাটকে বোঝায়। এবার তার মনের মধ্যে উদ্রেক হওয়া 3টে কোশ্চেন যেগুলো প্রথম প্যারাগ্রাফের মধ্যে বলে দেওয়া আছে। ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, এটা একবার ঘটেছিল একটা বিশেষ জারের ক্ষেত্রে। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি সে জানতে পারে কি না দ্য রাইট টাইম, সঠিক সময়টা জানতে পারে, টু বিগিন এভরিথিং, কোনো একটা কাজ করবে তার সঠিক সময় জানতে পারে। ইফ ইউ নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি সে জানতে পারে যে কোন মানুষের কথা তিনি শুনবেন। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, আর কাদেরকে তিনি এড়িয়ে চলবেন। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, আর যদি সে জানতে পারে যে কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেগুলো তার করা উচিত, হি উড নেভার ফেল ইন এনিথিং, তবে সে কোনোদিনও ব্যর্থ হবে না। হি মাইট আন্ডারটেক, যে কাজগুলোকে করার জন্য তিনি এগিয়ে যাবেন, আন্ডারটেক করবেন, তো সেই কাজগুলোতে কোনো মতেই ব্যর্থ হবেন না। তো আন্ডারটেক মানে হচ্ছে কোনো কাজ করার দায়িত্ব গ্রহণ করা। অতএব আমাদের রাজা তার মনের মধ্যে 3টা প্রশ্ন উদ্রেক হলো। প্রথম প্রশ্ন কি হচ্ছে না সঠিক সময়, কোনো কাজ করার জন্য সঠিক সময়। দ্বিতীয় কোশ্চেন কি না কাদের কথা মেনে চলবেন, কাদেরকে অ্যাভয়েড করবেন। আর 3 নম্বর হচ্ছে কোন কাজটাকে সবথেকে গুরুত্ব দিয়ে করা উচিত। এই 3টা প্রশ্ন হচ্ছে আমাদের যার তার মনের মধ্যে উদ্রেক হয়। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, যেহেতু এই চিন্তাটা তার মনের মধ্যে ঘটেছে, তাই বলছে এই চিন্তাভাবনা তার মনের মধ্যে ঘটবার ফলে হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, সে অ্যানাউন্স করে দেয় প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা কোণাতে, সে অ্যানাউন্স করে দেয়। কি অ্যানাউন্স করে? দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান, যে তিনি পুরস্কৃত করবেন, তিনি পুরস্কার দেবেন এনিওয়ান, ওই মানুষদেরকে বা যাকে হোক একজনকে পুরস্কার দেবেন, হু টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে তাকে শিক্ষা দেবে কোন সময়টা সঠিক সময় একটা কাজ আরম্ভ করার জন্য। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কীভাবেই বা তিনি জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো তার করা উচিত। অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার,
এবার যেহেতু রাজ্যের সর্বত্র ওই ঢাকঢোল বাজিয়ে বা ঢেরা পিটিয়ে সব জায়গায় সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে যার পুরস্কার দেবেন, এর ফলে কি হচ্ছে, অ্যান্ড এ লার্নেড ম্যান কেম টু দ্য জার, যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, রাজ্যের মধ্যে থাকা জ্ঞানী মানুষগণ সবাই সেখানে উপস্থিত। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু প্রত্যেকে অ্যান্সার দিয়েছিল তার প্রশ্নের ভিন্ন ভিন্নভাবে। অতএব কোনো একটা প্রশ্নের সঠিক উত্তর সবাই একটা সিদ্ধান্তে এসে একটা উত্তর কিন্তু প্রোভাইড করতে পারেনি। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তর হিসাবে সাম সেট, কোনো জ্ঞানী মানুষ বলল যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনের অবশ্যই উচিত আগে থেকে তৈরি করে রাখা কি এ টেবিল অফ ডেজ, দিন সংখ্যা বা ক্যালেন্ডার তৈরি করা বলতে পারো, মান্থস ইয়ার্স, মানে পুরোটা হচ্ছে ক্যালেন্ডার তৈরি করে রাখা। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই ক্যালেন্ডার বা সেই রুটিন অনুযায়ী তার অবশ্যই জীবনযাপন করা উচিত। অনলি দাস, একমাত্র এইভাবেই সেট দে, তারা বলেছিল কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তবে প্রত্যেকটা জিনিস সঠিক সময়ে সঠিকভাবেই করা সম্ভব। এবার এই প্রশ্নের উত্তরটা শুনে এবার আদার্স যারা ছিল তারা কি বলছে দেখো। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যান্য মানুষের তখন চিৎকার করে বলে ওঠে যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, যেটা পুরোপুরি অসম্ভব আগে থেকে স্থির করা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়টাকে আগে থেকে স্থির করা পুরোপুরি অসম্ভব। বাট দ্যাট, কিন্তু সেই জন্য নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস, সেই জন্য একজনের উচিত নয় কোনো মতে অলস টাইমের মধ্যে নিমগ্ন হওয়া। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, একজনের উচিত সমস্ত কিছু করা দ্যাট ওয়াজ গোয়িং অন, যেগুলো তার সামনে আছে, তার হাতের সামনে আছে, সেই কাজগুলো করা। মানে জিনিসটা এইরকম আর কি, মনে করে নাও যে তুমি একটা প্ল্যান করলে যে তুমি পরশু থেকে পড়াশোনা করবে, বা তুমি হয়তো 22 তারিখ থেকে পড়াশোনা করবে। তুমি দেখলে যে আজকে হচ্ছে 15 তারিখ, এই যে 15 তারিখের পর যে 16 তারিখ, 17, 18, 19, 20, 21 এই তারিখগুলো তুমি কী করবে, তুমি একদম অলসভাবে সেই টাইমগুলো অতিবাহিত করবে, কারণ তুমি ইতিমধ্যেই প্ল্যান করে রেখে দিয়েছো যে 22 তারিখ থেকে পড়বে। ফলে এই যে টাইমটা ল্যাপস করা, এটা কিন্তু ঠিক নয়। তাই বলছে এখানে যে একজনের উচিত কোনো মতে ওই রকম অলস টাইমগুলোকে অতিবাহিত করা ঠিক নয়, বরঞ্চ ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনের উচিত সেই সমস্ত কাজগুলো যেগুলো তার হাতের সামনে আছে এবং যেগুলো তার কাছে চলছে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে করা যে কাজটা সব থেকে প্রয়োজন সেই কাজটা করা। আদার্স এগেন সেট, তখন অন্য মানুষেরা বলে দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যার যত বেশি মনোসংযোগী হোক না কেন, টু ডু হোয়াট ওয়াজ গোয়িং অন, তার সামনে যেগুলো হচ্ছে সেগুলো করার জন্য, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা পুরোপুরি অসম্ভব একটা মানুষের পক্ষে মানে কী করতে না, কারেক্টলি নির্বাচন করতে সঠিক সময়টাকে ফর এভরি অ্যাকশন, সঠিক কাজ করার জন্য। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, এবং সেই জন্য তার উচিত কী হবে, একদল বিজ্ঞ মানুষকে সঙ্গে রাখা, জ্ঞানী মানুষকে সঙ্গে রাখা, কাউন্সিলকে সঙ্গে রাখা, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যে কিনা সাহায্য করবে প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য। বাট দেন এগেন আদার সেট, কিন্তু তৎক্ষণাৎ আরেক দল মানুষ বলে ওঠে যে দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, সেখানে এমনও কিছু আছে যেগুলো ওই সভায় গিয়ে আলোচনা করার মতো সময় থাকে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, কিন্তু একজনকে সেই কাজটা সম্পর্কে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেই কাজগুলো গ্রহণ করা হবে না ত্যাগ করা হবে। অতএব এইরকম একটা অবস্থার সম্মুখীন হলে তখন কী করা যাবে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেইগুলো ঠিক করার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তবে একজনের অবশ্যই আগে থেকে জানা উচিত ভবিষ্যতে কী হতে পারে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, আর এটাই হচ্ছে একমাত্র ম্যাজিশিয়ান
যারা এই জ্ঞানটা রাখে, অতএব ভবিষ্যতে কী হবে একমাত্র ম্যাজিশিয়ানরাই বলতে পারে। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আর সেই জন্য প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, সেই জন্য একজনের উচিত অবশ্যই ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করা। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন উত্তর এলো, বিভিন্ন উত্তর এলো। সাম সেট, কেউ বলল দ্য পিপুল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর, যে যার তার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, যেগুলো তার কাছে প্রয়োজনীয় তারা হচ্ছে রাজার কাউন্সিলর। আদার্স, তার অন্য মানুষগুলো বলছে যে না, প্রিস্ট, দ্য প্রিস্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রাজার কাছে। আদার্স দ্য ডক্টরস, আবার একদল বলছে না, ডাক্তাররা সব থেকে গুরুত্বপূর্ণ রাজার কাছে। হোয়াইল সাম সেড, আর তখন আরেকদল মানুষ বলছে দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, রাজা যেহেতু যোদ্ধা অতএব তার উচিত হচ্ছে দেশ চালানো, অতএব সেই জন্য তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে ওয়ারিয়র বা সেনাবাহিনী বা যোদ্ধা। টু দ্য থার্ড কোশ্চেন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, আর 3 নম্বর কোশ্চেনটা কী ছিল, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কী, এবং সেই প্রশ্নের উত্তর হিসাবে সাম রিপ্লাইড, কেউ কেউ বলল যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বিজ্ঞান, অতএব মহারাজের উচিত বিজ্ঞানটাকে ভালো করে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ার, আর একদল মানুষ বলে ওঠে যে না, আসলে মহারাজের উচিত হচ্ছে যুদ্ধবিদ্যার যে দক্ষতা সেই জিনিসটাকে ভালো করে অর্জন করা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আদার্স এগেন, এবং অন্যান্য মানুষেরা আবার বলে উঠল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, যে না, একমাত্র যে ভগবানের যে পূজা অর্চনা করা, ধার্মিক দিক থেকে যে আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে মহারাজের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, এবার যেহেতু সমস্ত উত্তরগুলো ভিন্ন ভিন্ন হয়েছে তাই বলা হচ্ছে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন ভিন্ন হওয়ার জন্য দ্য যার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সঙ্গে সহমত হয়নি, অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, আর কাউকে কোনো পুরস্কার দেয়নি, বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, কিন্তু তখনও পর্যন্ত তার মনে ইচ্ছা ছিল তার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তাই সে সিদ্ধান্ত নেয় সে পরামর্শ করবে, দেখা করবে একজন সাধুর সঙ্গে। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে কিনা খুব পরিচিত ছিল তার বিজ্ঞতার জন্য। দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট বাস করে একটা বনের মধ্যে, হয়েছে নেভার কুইটেড, যে বন থেকে সে কখনো বেরিয়ে আসেনি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, আর এই হারমিট সাক্ষাৎ করেন শুধুমাত্র সাধারণ মানুষ যারা আছে, যাদেরকে আমরা আম পাবলিক বলি, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, মানে কোনো ভিআইপি পারসন এদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই জার কী করলো, পরিধান করলো আম পাবলিকের যা ড্রেস হয় সেই পোশাক, অতএব তার রাজার যে পোশাক খুলে সে আম পাবলিকের পোশাক পরছে। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, এবং হারমিটের যে ছোট্ট কুড়ে ঘর ছিল সেই জায়গাতে পৌঁছে যাওয়ার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স থেকে নেমে পড়া, ডিসমাউন্ট মানে হচ্ছে নেমে পড়া। অ্যান্ড এ লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার যে দেহরক্ষী ছিল ওদেরকে পেছন দিকে রেখে সে আস্তে আস্তে বনের মধ্যে যাচ্ছে। ওয়েন্ট অন অ্যালোন, একাকী সে বনের মধ্যে প্রবেশ করছে। হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, যখন জার তার কাছে এলো, অতএব তার কাছে বলতে কার কাছে, হারমিটের কাছে। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সে হারমিট তখন তার কুড়ে ঘরের সামনে একটা কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল বা মাটি খনন করছিল। সিং দ্য জার, যারকে দেখলো সেই হারমিট, হি গ্রিটেড হিম, সে কী করলো, তাকে অভিবাদন জানালো। না ওয়েন্ট অন ডিগিং, এবং সে পুনরায় আবার তার যে মাটি কোপানোর কাজ সেই কাজটা করছিল। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিল খুব ভঙ্গুর ছিল, খুব দুর্বল ছিল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ পেড ইন টু দ্য গ্রাউন্ড, আর যখনই সে তার কোদাল দিয়ে মাটিতে আঘাত করে, অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, এবং সামান্য মাটিকে সে সরিয়ে দেয়, হি ব্রেথ হেভিলি, সে কিন্তু খুব জোরে নিঃশ্বাস নিচ্ছিল। অতএব নিশ্চয়ই বুঝতেই পারছো যে তার এই কাজটা করতেও পরিশ্রম হচ্ছিল।
দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তখন তার কাছে যায় এবং বলে, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, বিজ্ঞ হারমিট, জ্ঞানী হারমিট বা জ্ঞানী সন্ন্যাসী, আমি তোমার কাছে আসছিলাম টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন, তোমাকে 3টা প্রশ্ন করবার জন্য, যার উত্তর আমি তোমার কাছ থেকে আশা করি। সেই 3টা প্রশ্নর উত্তর পাওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম। এবার সে কী করছে, এই কোশ্চেনগুলো পুনরায় আবার হারমিটকে বলছে। কি বলছে, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কী করেই বা আমি জানবো যে সঠিক সময় কিসের, না অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়টা জানবো, টু ডু দ্য রাইট থিং, সঠিক কাজ করবার সঠিক সময়টা কী করে জানবো। হু আর দ্য পিপুল আই মোস্ট নিড, কারা হচ্ছে সেই সমস্ত মানুষ যাদেরকে আমার খুব প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং যাদেরকে আমার উচিত অতিরিক্ত পরিমাণে মনোসংযোগ দেওয়া অন্যান্য মানুষের থেকে। অতএব যে সমস্ত মানুষেরা গুরুত্বপূর্ণ হবে আমি তাদের প্রতি অতিরিক্ত মনোসংযোগ দিতে চাই। অতএব কারা হচ্ছে সেই মানুষ। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন কাজগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইউ নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন কাজটা গুরুত্বপূর্ণ এতটাই বেশি যে আমার প্রথম সেই কাজটাকে গ্রহণ করা উচিত বা করা। অর্থাৎ এই 3টা কোশ্চেন পুনরায় আবার হারমিটকে বলছে এই জার। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট মনোসংযোগ দিয়ে তার কথাগুলো শুনলো, বাট অ্যানসার নাথিং, কিন্তু কোনো উত্তর দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তখন সেই সাধু তার হাতে একবার হাতের তালুতে একটু থুতু দিয়ে দেয়। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং পুনরায় সে মাটি কপানোর কাজ সে করতেই থাকে। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, তখন জার বলছে আপনি খুব ক্লান্ত হয়ে গিয়েছেন। লেট মি টেক দ্য স্পেড, আমাকে আপনার কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক অ্যা হোয়াইল ফর ইউ, আমি আপনার হয়ে কিছুটা কাজ করতে চাই। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, তখন হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং এই কথা বলে সেই কোদালটা জারকে দিয়ে দেয়। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, আর তখন সেই হারমিট সে মাটির উপরে বসে পড়ে। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেগস, যখন এই জার দুটো খেয়ারি বলা হয়, দুটো জায়গা আর কি, মনে করে নাও দুটো বেড বলতে বিছানার মতো জায়গা আর কি, হয়তো একটা হয়তো 10 ফুট বাই 10 ফুটের জায়গা একটা খুললো, আবার হয়তো আরেকটা জায়গা 10 ফুট বাই 10 ফুট জায়গা, এইরকম জায়গাগুলোকে বেড বলা হয়। তো এইরকম দুটো কেয়ারি বা দুটো বেড সে খুলবার পরে দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, জার থামলো এবং সে পুনরায় আবার তার প্রশ্নগুলো বলল। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট কিন্তু এবারেও কোনো উত্তর দেয়নি, বাট রোজ, কিন্তু দাঁড়িয়ে পড়ল। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং সে তার হাতটা প্রসারিত করলো কোদালটা ওই রাজার কাছ থেকে নেওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বলছে, নাও রেস্ট অ্যা হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, তো কী বলছে যে তুমি এবার বিশ্রাম নাও, আমাকে কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে তার সে কোদালটা দেয়নি। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, তখনও পর্যন্ত সে চালিয়ে যাচ্ছিল তার মাটি কোপানোর কাজ করতে। 1 আওয়ার পাস্ট, এইভাবে 1 ঘন্টা অতিক্রান্ত। অ্যান্ড অ্যানাদার, আবার 1 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা পাস্ট হয়ে গেল। দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, ওদিকে পশ্চিম দিকে গাছের পেছন দিকে সূর্যগুলো আস্তে আস্তে করে ডুবে যাচ্ছিল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, জার তখন অবশেষে বিরক্ত হয়ে তার কোদালটাকে খুব জোরে মাটির মধ্যে কপিয়ে বসিয়ে দেয়। অ্যান্ড সেডং বলে, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন, যে বিজ্ঞ মানুষ আমি আপনার কাছে আসছিলাম আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি উত্তর না দিতেই বা পারেন, টেল মি সো, তবে আমাকে বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, তবে আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কাম সামওয়ান রানিং সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ, আর সেই সময় দেখা যায় যে বনের ভেতর থেকে একজন লোক দৌড়ে দৌড়ে আসে, এবং তাকে দেখে হারমিট বলছে, হিয়ার কাম সামওয়ান রানিং, ওই যে দেখো একটা মানুষ এদিকে দৌড়ে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো আমরা দেখি ওই মানুষটা কে বা কী হয়েছে ওর। দ্য জার টার্নড অ্যারাউন্ড, তখন জার কী করলো, একটু ঘুরে তাকালো। অ্যান্ড স এ বিয়ার্ড ম্যান
কাম রানিং আউট অফ দ্য উড, এবং সে দেখতে পেল একটা দাড়িওয়ালা মুখ সম্পন্ন একটা মানুষ সেই বনের দিক থেকে বেরিয়ে আসছে, ওই যে সাধুর যে হাট বা কুড়ে ঘর আছে ওই দিকে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক, মানুষটা তার হাতটাকে খুব চেপটে ধরে রাখছে তার স্টোমাকের কাছে, অর্থাৎ পেটের যেদিকে স্টোমাক থাকে ওই জায়গাতে সে হাতটাকে খুব জোর করে চেপটে রাখছে। কেন রাখছে? দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, কারণ তার স্টোমাক থেকে সেখান থেকে রক্ত গলগল করে বেরিয়ে আসছিল, যাতে করে রক্ত না বেরিয়ে আসতে পারে সেই জন্য সে হাতটা দিয়ে ওই জায়গায় চাপ দিয়ে ধরে রাখছিল। হোয়েন হি রিচড দ্য জার, যখন সে পৌঁছলো জারের কাছে, অতএব ওই মানুষটা, যে মানুষটা বিয়ার্ড ছিল, দাড়িগোঁফ ছিল, ওই মানুষটা যখন সে পৌঁছলো জারের কাছে, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি, সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। মর্নিং ফিবলি, খুব বিড়বিড় করে দুর্বলভাবে আস্তে আস্তে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু জার সেই জিনিসটা বুঝতে পারেনি। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লোদিং, জার এবং হারমিট সঙ্গে আনফাস্টেন মানে খুলে ফেলা, ওই আহত ব্যক্তিটির যা দেহের মধ্যে যা পোশাক ছিল সেই পোশাকগুলোকে খুলে দেয়। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, এবং দেখা যায় তার স্টোমাকের কাছে একটা বড় মাপের ক্ষত একটা আছে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হে কুড, জার কী করলো, ওই ক্ষত জায়গাটাকে পরিষ্কার করে দিল, যতটা তার পক্ষে ভালোভাবে করা সম্ভব ছিল ততটাই সে পরিষ্কার করেছে। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যাঙ্কারচিপ, এবং তার সঙ্গে থাকা যে রুমাল ছিল সে রুমাল দিয়ে ওই ক্ষত জায়গাটাকে ব্যান্ডেজ করে দেওয়া, বেঁধে দেয়। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, আর হারমিটের যে গামছা ছিল বা টাওয়েল ছিল সেটা দিয়েও ওই জায়গাটা বেঁধে ফেলা হয়। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু দুর্ভাগ্য যে রক্তের প্রবাহ কিন্তু কোনো মতে বন্ধ হয়নি। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভড দ্য ব্যান্ডেজ, এবং ফলে জার বারবার ধরে তার ব্যান্ডেজটা খুলে সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যে ব্যান্ডেজটা পুরোপুরি ভিজে গিয়েছিল ওই আহত ব্যক্তির গরম রক্তের দ্বারা। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, এবং যার কী করে সেই যে রুমাল বা গামছা সেগুলোকে ভালো করে পরিষ্কার করে তার ক্ষতটাকে আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার তাকে রিব্যান্ডেজ করে দেয়, মানে পুনরায় আবার ব্যান্ডেজ করে দেয়। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন কিনা তার রক্তের প্রবাহটা আস্তে আস্তে করে বন্ধ হচ্ছে, দ্য ম্যান রিভাইভড, সেই মানুষটা জাগ্রত হলো, অর্থাৎ তার জ্ঞান ফিরে আসছে। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং বলে যে আমাকে একটু জল দাও খাওয়ার জন্য। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার তখন কিছু ভালো পরিষ্কার জল নিয়ে আসে, খাওয়ার জল নিয়ে আসে। অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে দেয়। মিন হোয়াইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, পশ্চিম দিকে সূর্য প্রায় দিগন্ত রেখার নিচে নেমে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, ওয়েদার তখন কিন্তু ঠান্ডা হয়ে আসছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারেজ দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, তখন জার ওই সাধু মানুষের সাহায্য নিয়ে ওই আহত ব্যক্তিটাকে ঘুম পাড়ানোর জন্য ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং বিছানায় শায়িত করে দেয়। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, ওই বিছানায় ঘুমিয়েই মানুষটি তার চোখটাকে বন্ধ করে দেয়। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং সে শান্ত হয়ে চুপচাপ ঘুমিয়েছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়াক, কিন্তু জার এদিকে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ সে অনেকটা হেঁটে আসছে। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং ওই কাজের দ্বারা, যে কাজটা সে হারমিটের ঘরে এসে করছিল, এর কাজের ফলে অতএব সে খুব ক্লান্ত। কেন ক্লান্ত ছিল না, দীর্ঘ পথ সে অতিক্রম করে আসছে পায়ে হেঁটে, আর 2 নম্বর কারণ হচ্ছে সে কোদালটা দিয়ে মাটি কোপাচ্ছিল অনেকক্ষণ ধরে, ফলে সে ক্লান্ত ছিল। দ্যাট হি ক্রাউজ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, যে সে ঘরে যে চৌকাঠ বলা হয় সেই চৌকাঠের সামনে সে লেতিয়ে পড়ে, মানে এত ক্লান্ত যে সে প্রায় ঘুমিয়েই পড়ল। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সে ঘুমিয়ে পড়ছিল। কীরকম ঘুমিয়ে পড়ছে? সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে,
দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, যে সে পুরোপুরি ঘুমিয়ে কাটিয়ে দিল এই সামারের ছোট্ট রাত্রিটাকে পুরোপুরি কাটিয়ে দিল। অতএব এই যে গল্পটা হয়েছিল কোনো সময় না গরমকালের একটা সেটিং ছিল, গরমকালেই এই পুরো ঘটনাগুলো ঘটছে। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন সে সকালে ঘুম থেকে উঠল, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তার অনেকটা টাইম লাগলো মনে করার জন্য, হোয়ার হি ওয়াজ, সে বর্তমানে কোথায় আছে, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যান লাইং অন দ্য বেড, বা কে হচ্ছে অদ্ভুত মানুষটা যে কিনা বিছানায় ঘুমিয়ে আছে। অতএব রাজা ঘুম থেকে উঠছে, তো রাজা কি, যেহেতু তার একটা পরিবেশ ঘুমের অবস্থা খুব ভালো হয়, তো সে তাদের দরবার রাজপ্রাসাদ প্যালেস সেখানেই ঘুমায়। অতএব সে ঘুম থেকে উঠলে হয়তো রানী থাকে বা তার চাকর বাকর থাকে সেবা করার জন্য, কিন্তু এখানে যখন ঘুম থেকে উঠছে সে কিছুই দেখতে পাচ্ছে না, ফলে সে অবাক হয়ে ভাবছে কী ব্যাপার, আমি কোথায় ঘুমিয়ে আছি বা কী ব্যাপার কি, এবং এটা ভাবতে ভাবতে অনেকক্ষণ টাইম লাগলো, এবং তারপরে সে বুঝতে পারলো যে না, আমি আসলে নেই রাজদরবারে, আমি বনের মধ্যে আছি। এবং সে অবাক হয়ে ভাবছে, আরে ওই অদ্ভুত মানুষটাকে, গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস, যে মানুষটা তার দিকে তাকিয়ে আছে, তার উজ্জ্বল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ফরগিভ মি সেড দ্য বিয়ার্ড ম্যান ইন এ উইক ভয়েস, ওই আহত মানুষটা বলল, ওই দাঁড়িয়ে গোফলে মানুষটা বলল, ক্ষমা করবেন আমাকে, খুব দুর্বল কণ্ঠেই বলছে। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যখন সে দেখলো যে জার জেগে উঠছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, জারটা তার দিকে তাকিয়ে আছে। আই ডোন্ট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার, জার তখন বলছে, আমি তো আপনাকে চিনি না এবং আপনার মধ্যে আমার মধ্যে এমন কোনো কিছু হয়নি যার জন্য আপনাকে ক্ষমা করব আমি। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তখন সেই দাড়িওয়ালা মানুষটা বলছে যে আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। আই অ্যাম দ্য এনিমি অফ ইয়োর্স, আমি হলাম তোমার সেই শত্রু, হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে কিনা প্রতিশোধ নেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। অতএব আমি একবার প্রতিশ্রুতি দিয়েছিলাম বা আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি আপনার ওপরে আক্রমণ করব এবং আমি প্রতিশোধ নেব। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ তুমি তার ভাইকে কী করছিলে, হত্যা করেছিল এবং তার যা জায়গা সম্পত্তি ছিল সেগুলো বাজেয়াপ্ত করে নিয়েছিলে। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে আপনি বনের মধ্যে বেরিয়ে আসছেন হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি প্রতিজ্ঞ ছিলাম যে আমি আপনাকে হত্যা করব যখন আপনি ওই বন থেকে বাড়ি ফিরে আসবেন। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন অতিবাহিত হয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু তুমি বন থেকে বাইরে বেরোলে না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, তাই আমি আমার যে গোপন জায়গা যেখানে লুকিয়েছিলাম, তাকে অ্যাম্বুশ বলা হয়, ওই গোপন জায়গা, গোপন আস্তানা, ওই জায়গা থেকে আমি বাইরে বেরিয়ে আসি আপনাকে খোঁজ করার জন্য। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, আর তখন আমার সাক্ষাৎ হয়, আপনার দেহরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ হয়। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পারে। অ্যান্ড উন্ডেড মি, এবং তারা আমাকে আহত করে। আই এসকেপড ফ্রম দেম, কোনো ক্রমে আমি তাদের হাত থেকে অব্যাহতি পেয়ে এখানে চলে আসছি। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু আমি প্রায় রক্তাক্ত হয়ে, রক্তপাত হয়ে মারাই যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার এই ক্ষত জায়গাটাকে চিকিৎসা না করতেন, ভালো করে ব্যান্ডেজ না করতেন। আই উইশ টু কিল ইউ, আমি কিনা ইচ্ছা করেছিলাম আপনাকে হত্যা করতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি কিনা আমার জীবনটাকে বাঁচালেন। নাও ইফ আই লিভ, এখন যদি আমি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর যদি আপনি ইচ্ছা প্রকাশ করেন, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তবে আমি, মানে আহত ব্যক্তি বলছে, তবে আমি আপনার কৃতদাস হয়ে থাকবো। কীরকম? অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সব থেকে বিশ্বস্ত কৃতদাস হয়ে আমি আপনার সেবা করব। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, এমনকি আমি আমার ছেলেদেরকেও বলবো তারাও যেন আমার মতো কৃতদাস হয়ে আপনার সেবা করেন। ফরগিভ মি, সেই জন্য আমি আপনাকে ক্ষমা চাইছি। অর্থাৎ এই যে পুরো কোটেশন চিহ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ,
এই ডায়লগটা কিন্তু কে বলছে? ওই আহত ব্যক্তিটা বলছে। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। জার সত্যি খুব আনন্দিত হয়েছিল, কারণ সে তার শত্রুর সঙ্গে অনায়াসে খুব সহজভাবে একটা শান্তি চুক্তি করতে পারল। অ্যান্ড টু হ্যাভ গেন্ড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে নিজের বন্ধু হিসাবে পেয়ে গেল। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং রাজা বা জার ওই আহত ব্যক্তিটাকে শুধুমাত্র ক্ষমাই করলো না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্ট অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। বরঞ্চ রাজা প্রতিশ্রুতি দিল যে সে তার ঘরে থাকা কিছু চাকর এবং তার যে রয়্যাল ফিজিশিয়ান বা রাজবৈদ্য তাকেও পাঠাবে ওই আহত ব্যক্তির বাড়িতে চিকিৎসার দেখাশোনা করার জন্য বা যত্ন নেওয়ার জন্য। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং সেই যার আরও প্রতিশ্রুতি দিল যে সে তার ভাইয়ের যা সম্পত্তি নিয়েছে সে সমস্ত সম্পত্তি সে ফিরিয়ে দেবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, যখন ওই আহত ব্যক্তিটা সেখান থেকে চলে গেল, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, যার কী করলো, বাইরে তো ঘরের যে বারান্দা ছিল সেই বারান্দায় আসে। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং ঘরের চারিদিকে খোঁজ করে হারমিটটা কোথায় আছে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন। যাওয়ার আগে সে সিদ্ধান্ত নিল যে সে আর একবার লাস্টবারের মতো সে কী করবে, তার কোশ্চেনগুলো করবে অ্যান্সার পাওয়ার জন্য। হি হ্যাড পুট, যে কোশ্চেনগুলো সে ইতিমধ্যেই করেছিল সেই কোশ্চেনগুলো আবার সে করবে অ্যান্সার পাওয়ার জন্য। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, তো বাইরে গিয়ে দেখে যে হারমিটটা তখন অবধি বসে আছে অন হিজ নিজ, তার যে পায়ের যে হাঁটুর ওপর ভর করে বসে আছে। সোয়িং সিক্স ইন দ্য ব্রিক্স, আর সে কিনা ওই যে জায়গাগুলো খনন করা হয়েছিল, কপানো হয়েছিল, ওই জায়গাতে সে বীজ ছড়িয়ে দিচ্ছিল, বপন করছিল। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে জায়গাগুলোকে গতকাল মানে কপানো হয়েছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তখন তার কাছে আসে, অ্যান্ড সেড, বলে, ফর দ্য লাস্ট টাইম, একেবারে লাস্টবারের মতো, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন ওয়াইজ ম্যান, আমি আপনাকে অনুরোধ করছি বিজ্ঞ মানুষ, আমার প্রশ্নের উত্তরগুলো দিন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার সেড দ্য হারমিট, হারমিট তখন বললো, উত্তর কী দেওয়ার আছে, উত্তর তুমি ইতিমধ্যেই পেয়ে গেছো। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও পর্যন্ত সে হামাগুড়ে দিচ্ছিল তার সরু পায়ের উপরে ভর করে, যেহেতু সে মাঠের মধ্যে বীজ বপন করছিল তাই সে তার পায়ের উপর ভর করে সে কিন্তু এই কাজটা করছিল। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং সে জারের দিকে এবার তাকালো। হু স্টুড বিফোর হিম, যে তার সামনে পুরোপুরি দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার, হোয়াট ডু ইউ মিন, আস্ক দ্য জার, জার তখন বলে, অ্যান্সার, কীভাবে আপনি অ্যান্সার দিলেন, হোয়াট ডু ইউ মিন, আপনি কী বা বলতে চাইছেন। ডু ইউ নট সি, রিপ্লাই দ্য হারমিট, হারমিট বলছে যে তুমি কি বুঝতে পারলে না। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি তুমি সহানুভূতি না দেখাতে আমার দুর্বলতার প্রতি, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমার হয়ে এই সমস্ত জমিগুলোকে না তুমি খনন করতে, বাট হ্যাড গন ইউর ওয়ে, কিন্তু যদি তুমি তোমার রাস্তা দিয়ে তুমি চলে যেতে বাড়িতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, হয়তো ওই মানুষটা যে শত্রু ছিল সে তোমাকে আক্রমণ করতে পারতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, তখন তুমি হয়তো অনেকটা অনুতাপ করতে, শোক প্রকাশ করতে আমার সঙ্গে না থাকার কারণে। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য ব্রিক্স, তাই তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল ওইটা যখন তুমি খনন করেছিলে জমিগুলোকে আমার জন্য। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর আমি ছিলাম তখন তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আমার সেবা করা, আমার ভালো করা, এটাই ছিল তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটার ওয়ার্কস হোয়েন দ্য ম্যান র্যান টু আস, পরবর্তী সময়ে যখন ওই মানুষটা তোমার কাছে আসে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, তখন সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল ওইটা যখন তুমি তার সেবা করছিলে, তার চিকিৎসা করছিলে, তার ব্যান্ডেজগুলোকে ওয়াশ করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড অফ হিজ ওন্ড, কারণ যদি তুমি
তার ওই ক্ষত জায়গাটাকে তুমি যদি ব্যান্ডেজ না করতে, হি উড হ্যাভ ডাইড, সে হয়তো মারা যেত উইথআউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে শান্তি চুক্তি না করেই সে মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই তখন সে তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ ছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর তুমি যে কাজটা তার জন্য করেছো, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাই বলছে মনে রেখো। কে বলছে? না, ওই হারমিটটাই বলছে। ইনফ্যাক্ট এই যে পুরো প্যারাগ্রাফটাই হচ্ছে আমাদের হারমিটের বক্তব্য, সেই বলছে এখানটায়। কি বলছে? যে দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট নাও, যে মনে রেখো এই পৃথিবীর মধ্যে একটাই সময়, যে সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নাও। নাও মানে এখন বা বর্তমান, অতএব বর্তমান কালটা, যে কালে আমরা বেঁচে আছি, এই কালটা সব থেকে গুরুত্বপূর্ণ। উচিত আমাদের এই কালটাকে ভালো করে ইউটিলাইজ করা। তোমরা ছাত্র, তোমাদের উচিত হবে তোমাদের এই যে সময়, যে পড়াশোনার সময়, এই সময়টাকে ভালো করে কাজে লাগানো। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, কারণ এটাই হচ্ছে একমাত্র সময় যার প্রতি আমাদের ক্ষমতা কার্যকর হয়। অতএব এই বর্তমানে আমরা যদি কাজ করি তবে হয়তো ভালো কিছু হয়, কারণ আমরা ভবিষ্যৎ বা ফিউচার যেগুলো হবে বা হয়ে গেছে তার উপরে আমাদের কোনো কিছুই করার ক্ষমতা নেই, আমাদের কোনো পাওয়ার সেখানে কাজ করে না। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, আর ওই মানুষটা সব থেকে গুরুত্বপূর্ণ যার সঙ্গে তুমি বাস করছো, যার সঙ্গে তুমি আছো। ফর নো ম্যান নোজ, কারণ কেউ জানেই না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ তার সঙ্গে তোমার কোনো সংযোগ হবে কিনা, লেনদেন হবে কিনা, সম্পর্ক হবে কিনা তুমি জানো না। অর্থাৎ তোমার সঙ্গে যে আছে সেই সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, আর সব থেকে ভালো কাজ হচ্ছে তার সেবা করা, তার দেখাশোনা করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কারণ ওই উদ্দেশ্য সম্পন্ন করবার জন্যই প্রত্যেকটা মানুষকে পৃথিবীর মধ্যে পাঠানো হচ্ছে। তার মানে এবার যদি আমরা সিম্পলিফাই করি, প্রথম কোশ্চেনটা কী ছিল? যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা কোনো কাজ আরম্ভ করার জন্য? ওর উত্তর কোনটা হচ্ছে না, বর্তমানকাল বা নাও বা প্রেজেন্ট টেন্স, বর্তমান সময়, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। আর কোন মানুষগুলো সব থেকে গুরুত্বপূর্ণ? না, তুমি যার সঙ্গে আছো তারাই হচ্ছে তোমার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। আর কোন কাজটা করা উচিত? না, তোমার হাতের সামনে যে কাজটা আছে, যে কাজটা করলে মানুষের সেবা করা যায়, চিকিৎসা করা যায়, উপকার করা যায়, সেই কাজটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এবার আসি তোমাদের কী কী কোশ্চেন পড়ে। এখান থেকে বেশিরভাগ যে কোশ্চেনটা পড়ে, যে 3টে কোশ্চেন কী কী ছিল এবং হার্ডমেট কীভাবে তার প্রশ্নের উত্তর দিল, এটা হচ্ছে কোশ্চেনটা খুব ভালো করে করবে। আর একটা কোশ্চেন পড়ে যে আমাদের ওই আহত ব্যক্তিটা যারের সঙ্গে কিভাবে শান্তি চুক্তি করলো, কেনই বা করলো, এবং যার কি প্রতিশ্রুতি দিয়েছিল। আর একটা কোশ্চেন মাঝে মধ্যে পড়ে থাকে যে আমাদের বনভূমি সম্পর্কে পড়ে, পরিবেশ সম্পর্কে পড়ে, পরিবেশটা কেমন ছিল, অ্যাটমসফিয়ারটা কেমন ছিল, হারমিট কেমন ছিল। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে রাখবে এবং আশা করছি যে এই ভিডিওটা দেখার পর তোমরা হয়তো এই গল্পটা নিয়ে পুরোটাই বুঝতে পারবে। কোনো সন্দেহ থাকলে, কোনো গ্রে এরিয়া থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ধন্যবাদ।